খালা ওই জোকার টোকারের ভয় আমার দেখায় লাভ নাই, বুঝছো? আমার মেলা সাহস, দেখবা কেমনে সাইজ করে ফেলাই। আসো, আরেকটা হাত থাকতে তোমার ওই কলসিটাও নিতে পারতাম। দেখো নীলা, আমি তোমাকে অনেক বিশ্বাস করি। আমি চাই না কোনো কারণে তুমি আমার এই বিশ্বাসের অমর্যাদা করো। সরি ম্যাম, আমি আসলে আমার খালাকে দেখতে হসপিটালে গিয়েছিলাম। ওখান থেকে ফেরার পথে যে এত জ্যামে পড়বো আমি বুঝতে পারিনি। তোমার খালাকে দেখতে যাওয়া তোমার ডিউটি না, তোমার ডিউটি হচ্ছে আমার ছেলের টেক কেয়ার করা। সেটা কি তুমি করেছো ঠিক মতো? দেখো নীলা, তুমি আজকে যে কাজটা করেছো সেটা মারাত্মক ভুল করেছো। একটু এদিক সেদিক হলে কিন্তু অনেক বড় বিপদ ঘটতে পারত। আই এম সরি স্যার, আই এম সরি ম্যাম, আমার ভুল হয়ে গেছে। আপনারা একটু আমার সাথে চলেন। মানে কোথায় যাবো? আর এরকম হাঁপাচ্ছ কেন? হাঁপাবে না, যে বড় ভুল করেছে। নীলা, আমি না তোমাকে অনেক ম্যাচিউরড মনে করতাম। আচ্ছা থাক, ওকে আর কিছু বলো না। দেখো নীলা, তুমি বাবার সাথে মুগ্ধকে পাঠিয়েছো, কাজটা মোটেও ঠিক করবে। মানে এর আগে বাবা একটা ঝামেলা পাঠিয়েছিল, আজকেও যদি তেমন কিছু ঘটতো তোমার কাছে প্রশ্ন দেওয়ার মতো কোনো উত্তর ছিল? ওকে ফাইন, বাবা গিয়েছে মুগ্ধকে আনতে, তুমি বাবার কাছে মুগ্ধকে দিয়ে দিয়েছো। এই কথাটা আমাকে ফোনে জানালে কি প্রবলেম হতো? জানালে না কেন? সরি ম্যাম, আমার ভুল হয়ে গেছে। মুগ্ধ কোথায়? মুগ্ধ বাবা মার সাথে আছে, যাও গিয়ে দেখে আসো। আর শোনো, মুগ্ধর সামনে এক্সাম, সো ওর পড়াশোনাগুলো একটু ঠিকঠাক ভাবে দেখিয়ে দিতে হবে। জি। দেখো জুলি, আমার ধারণা নীলা অনেক ভালো মেয়ে, সবকিছু ঠিক হয়ে যাবে। আর বাবা যে আজকে শখ করে মুগ্ধকে আনতে গিয়েছিল, এই ব্যাপারে বাবাকে কিছু না বলাই ভালো। আঙ্কেল, আঙ্কেল আমাকে ক্ষমা করে দেন আঙ্কেল। আর কি হচ্ছে? এই বসো বসো বসো, এখানে বসো, এখানে বসো, ওঠো, হ্যাঁ এখানে বসো। কি হয়েছে কি বলো? আমাকে ক্ষমা করে দেন আঙ্কেল, আমি আপনাদের সাথে অনেক খারাপ ব্যবহার করেছি। কে মুশকিল, তাতে কি হয়েছে? না হয় ভুল করে আমার সাথে একটু রাগ ব্যবহার করেছো। আর আমরা তো বাবার মতোই মায়ের মতোই, ছেলে মেয়েরা বাবা মার সামনে ভুল করে না, তাতে কি বাবা মা চিরকাল রাগ করে থাকে? হ্যাঁ, বিশ্বাস করেন আঙ্কেল, আজকে যদি আপনি জুলি ম্যামকে বলতেন যে আপনি মুগ্ধকে নিয়ে এসেছেন আর আমি জানি না, তাহলে আমার এই চাকরিটা কোনোভাবে আমি বাঁচাতে পারতাম না। আমার পুরো পরিবারটা একটা অনিশ্চয়তার মধ্যে চলে আসতো। আমি তা কেন বলবো? বরং তুমি কিছু মনে করো না, আমি তোমাকে না বলেই ওকে নিয়ে চলে এসেছি। তুমি কাজটা ঠিক করনি শাকিলের বাবা, তুমি তো নীলাকে বলে নিয়ে আসতে পারতা। দেখছো মেয়েটা টেনশন করছে কিরকম। আমি দাঁড়াতে তো চেয়েছিলাম, তো দাঁড়াবো কি করে? এই যে দৃশ্যটা, ওর আবার প্রকৃতির ডাক পড়েছে, তখন দৌড়ে বাড়ি যেতেই হবে। আমি করবোটা কি? আমি কাউকে কিছু না বলে ওকে দৌড়ে বাড়ি চলে আসলাম। তুমি এই বৃদ্ধ মানুষটাকে মাফ করে দেবো, আমি ভুল করে ফেলেছি। আঙ্কেল, আমি কেন কিছু মনে করব? আমি কিছু মনে করিনি। আপনি যে আজকে আমাকে সেভ করেছেন, আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকব। কেঁদো না মা, এই তোমার এই দুষ্টু আঙ্কেল আর এই তোমার দুষ্টু ছাত্র যেভাবে তোমাকে পেরেশানির মধ্যে আজকে রেখেছেন, আমারই খারাপ লাগছে। আর শাকিলের বাবা, বুড়ো হলে মানুষের বুদ্ধি বাড়ে, তোমার তো দেখছি দিন দিন বুদ্ধি শুদ্ধি কমে যাচ্ছে। তাহলে দাদুকে আবার স্কুলে ভর্তি করা দরকার। আমাকে দাদি আছে। কংক্রিটে ডানা ঝাপটায় ইচ্ছের পাখি, শহর জীবন
বোঝে না তো সবটুকু মনে হয় ফাঁকি। এখানে স্বপ্ন ভাঙার কান্না কেউ শুনেও যেন শোনে না। তাই বুকে ব্যথা কালশিটে চোখে শুধু জল ছবি আঁকি। সবটুকু মনে হয় ফাঁকি। বন্ধ মনের অন্ধকারে মোছে না তো কালো। সব কিছু মনে হয় জোনাকির আলো। বন্ধ মনের অন্ধকারে মোছে না তো কালো। সব কিছু মনে হয় জোনাকির আলো। খালা একটু বড় রাত থেকে বাইচাইছি খালা। হ্যাঁ, এত বড় দুঃসংবাদ, মরার থেকে বাঁচলি কে লিগা? খালা এটা তুমি কি কথা কইতাছো? আমি মরার থেকে বাইচে গেছি, এটা তোমার কাছে দুঃসংবাদ? এটা একটা ভালো সংবাদ না খালা। আমার লিগে কোনো তোমার মায়া মহব্বত নাই খালা? না না, অবশ্যই আছে, মায়া মহব্বত তো আছে। আসলে মরে গেলে ভালো না। না ঠিক আছে, কিন্তু তুই ওই লিগিয়া সিটি অফ টেরর টুলুখা, তুই মরতে গেছিলি কোন দুঃখে? খালা আমি মরতে যাই নাই, আমার মারতে আইছিল, ফাইন করে বেঁচে গেছি। এক্সকিউজ মি, ফাইন করে কেন বাচ্চন? হ্যাঁ, আমি না থাকলে তো মনে করুন যে তখন মারাল তো আমরা কবর করে নিয়ে ব্যস্ত থাকতাম। আমি চেক করেছি তাকে, তারপর ভাই আমাকে বলবো যে কষ্ট দেয়। বুঝলাম, তোরে মারছে বাপরে বাপ, তোর মতো মাস্তানে গায়ে হাত তুলছে, অত বড় সাহস কার? সাহস আবার কার? আবার তোমার এই বস্তির লোকজন আমার মারছে। আর বস্তির লোকজন তো এমনি মারে নাই, তোমার বাগরি জামাই বস্তির লোকজন ভাড়া করছে আমার মারার লেগা। সুরুজ তোরে লুক সেট করে মারবো, এইটা তো আমার মনে বিশ্বাস যায় না রে। তুমি বিশ্বাস না করলে কি হইব? মাইট তো আমারে মারছে, আর আমি জানি আমার কে মারছে। আমার মাথাটা একটা ইট দেয়া 2 ভাগ করে ফেলাইছে ওরে মারে। বাপরে, অত জোরে মারছে, রক্ত বাইরিছে না? বের হয়েছে তো 2 যোগ রক্ত আমি নিজে মানে ফালাইছি, এরপর কষ্ট করে হাসপাতাল নিয়ে অপারেশনটা করে আমি রক্তটা বন্ধ করেছি। আর ওই যে আমার যে চাকু মারতে চাইছিল ওই রকমই না? এই যে দেখুন ভাইয়া, বাড়ি খাওয়ানোর পর মাথা নষ্ট হয়ে গেছে, মারতে চাইছিল যে বাইরে দিন তোমার আমি চাপ করছিলাম। বুঝছি, 2 যোগ রক্ত ফালাইছো, আবার চাকু মারতে লইছিল। আচ্ছা, তো আমার কাছে যে বিচার লই আইছো, আমি তো আর নিজে চোখে দেখছি না। তোমার জানানোর দরকার, জানাইলাম। তাই খালা, আমি কিন্তু এর প্রতিশোধ নিব, কঠিন প্রতিশোধ। দেখ রে বাজান, একটা কথা কই, সুরজ হলো গরিব মানুষ, ও নিজেই খাইতে পায় না, আর তোরা রে মারণের লিগা লোক ভাড়া করণে টেয়া পাইব কই ও? আর এই যে তোরা মাথা ফাটাই লাইলো, চাক্কু মারলো, 2 যোগ রক্ত বেরিলো, তারপরেও খারাই রইছস। দেখি কোন হসপিটালে রক্ত এদিকটা। ও তোর মাথা ফাইটটা 2 ভাগ হয়ে গেছে গা কো। তোর মাথায় তো কোনো শিলিও নাই, রক্তের দাগও নাই, কিরে? হ্যাঁ, আমি কইছিলাম আমি কইছিলাম যে একটা ভালো ডাক্তারের কাছে যাই, ডাক্তারের কাছে ব্যান্ডেজ করাই। তুই কি কইলি? বড় ভাইগুলো চিন্তা করেন না, আমি খুব ভালো ব্যান্ডেজ করতে পারি। এটা ভালো ব্যান্ডেজ, এটা ভালো ব্যান্ডেজ। উল্লাপাল্লা কথা কেন কইতাছ আমি? হ্যাঁ, এই নিয়ে আমি 370টা ব্যান্ডেজ করেছি, যে সুমনের ব্যান্ডেজটা করছে, পাগলা সুমনের করে নাই, আপনার করছে কেন? এই অবশ্যই মাথা না মনে কিছু না, হে বালা ডাক্তারের কাছে তো দিছিল, আর নেলে 2 যোগ রক্ত বাইরিছে, এরপর ও রুগী মারামারি করতেছে, ভালো ডাক্তারের কাছে নিছিল। তোরে আমি জুতায়া। আচ্ছা, তোর পরে দেখতেছি। তাই খালা, তোমার একটা কথা কয়ে যাই, তোমার বাগনি জামাই কিন্তু আমার ঠিকই মারি খাওয়াতে চাইছে, আমার লগে গিরিঙ্গি করছে। আমি কিন্তু ওরে ছাড়ুম না, তখন কিন্তু ওরে ঠিকই মারুম, আর তুমি কান্নাকাটি করতে পারবা না। আরে টুলু রে, তুই যে কত শেষরা মাস্তান, এটা তো আমি দেখতাছি। খুব ভালো হইছে, উচিত কাম হইছে। যারাই তোর মারুক, আমি খুব খুশি হয়েছি। সত্যি সত্যি যদি মাইরা তোর মাথা ডাক করে চালাইতো, আরো খুশি হইতাম।
এখন সূর্যের দিকে নজর গেছে। তো আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। আমি একদম টেনশন ফ্রি হয়েছি, জবটা হয়ে গেছে। এখন আর জেরিনের ফ্যামিলিতে প্রবলেম হবে না আশা করি। হ্যাঁ, ও আসলে আমরা বিয়ের কথা বলে ফেলবো, ও ফ্যামিলিরে বলবো। সব একদম আল্লাহর ইচ্ছা রে, আল্লাহ বাঁচাইছে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমি তোরে পরে ফোন দিব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দোয়া রাখিস। মিন্টু এদিকে আয়, তোর সাথে কথা আছে। ডাকছিস ভাই? মানে কই থাকিস তুই? তোর তো দেখি না। বাইরে একটা কাজের ধান্দায় আসছি, আর ওই দালালরেও খুঁজতেছি। একটাবার যদি আমি পাই, ওরা জাপটায় ধইরা মানুষের দিয়ে আমি গণপিটানি খাওয়াবো। শোন, আমার তো চাকরি হয়ে গেছে আলহামদুলিল্লাহ। ফরিদপুরে পোস্টিং, কালকে সকালেই বের হইতেছি। আচ্ছা, তোর সাথে তো মালপত্র কিছু নাই তাই না? না, তেমন কিছু নাই। বাস হয়ে গেল। তাহলে তুই কালকে আমার সাথে বেরোচ্ছিস? তুই তো ফরিদপুর যাবি, আমি কই যাবো? তুই কই যাবি মানে? আমি ফরিদপুর যাবো, তুই বাসা থেকে বের হবি। বাসা থেকে বের হয়ে মানে তুই যদি ঢাকায় থাকতে চাস তাহলে একটা বাসা নিবি, আর নাহলে গ্রামে চলে যাবি। আমার মনে হয় গ্রামে যাওয়াটাই বেটার। এই শহরে থেকে তোর কিছু হবে না, গ্রামে যা। কালকেই চলে যেতে হইব? কালকে যাইতে হবে মানে সকালেই বেরোতে হবে। আমি তো সকালে বেরোবো। আমি যাওয়ার পর তুই থাকলে ব্যাপারটা কেমন, তাই না? ভালো তো দেখায় না। ও হ্যাঁ, না বুঝতে পারছি, কোনো অসুবিধা নেই। আমি কালকে সকালেই বাইরে হয়ে যাবো, আমার যা কিছু আছে গুজগাছ করে আমি বাইরে হয়ে যাবো। আর বাইরে আমি না একটা ব্যবসার প্ল্যান করতেছি, বুঝছোস? আমার গ্রামের থেকে একটা বন্ধু হইতেছে, ওর লগেই কিছু একটা করুম। কি তুই তুই করবি ব্যবসা? এই বেটা, তোর কাছে পুঁজি আছে যে তুই ব্যবসা করবি? না, আমার কাছে তো পুঁজি নাই, কিন্তু আমার বন্ধুর কাছে আছে। আসলে যাই, একটা জালমুড়িওয়ালা জালমুড়ি বিক্রি করে লাখ লাখ টাকা কামাইতে পারে, আবার একটা মানুষ চাকরি বাকরি করে 20-30 হাজার টাকা কামাইতে পারে। এটা দিয়ে আমার সংসার চলে, আবার কারোর সংসার চলে না। আসলে জানোস ভাই, অনেক মানুষ অনেক বড় বড় স্বপ্ন দেখে, তার মধ্যে আমি নিজেও স্বপ্ন দেখি আমার বড় একটা বাড়ি হইব, আমার গাড়ি হইব, আমি লাখ লাখ টাকা কামাবো। যাক, তোর স্বপ্নটা অনেক বড়। আমি দোয়া করি তোর স্বপ্নটা পূরণ হোক, তুই অনেক বড় হ। তুই আমার লেগে দোয়া করিস, আমিও তোর লেগে মন থেকে দোয়া করি তুই যেন বড় একটা অফিসার হ। আমি খুব খুশি হব ভাই, বুঝছো? ঠিক আছে মিন্টু, তাহলে রেডি হয়ে যাও, কালকে সকালে কিন্তু আমরা বেরোচ্ছি। ঠিক আছে, ভালো থাক, যা তাহলে। রামরূপা, আচ্ছা 200 টাকা কামাইছি। ওই রাস্তা দিয়ে হাইটে যেতেছিলাম, এক লোক গাড়ি নষ্ট হয়ে গেছে, আমার ওপর ঠেলা গ্যারেজে গ্যারেজে দিয়েছি, আবার ঘুষিয়ে 200 টাকা দিচ্ছি। বাহ, কিলো তুমি খাইতেছো না কেন? খাও না, রোজ রোজ ডাল ভাত খাইতে খাইতে আমার পেট মোচড় দিতেছে, আজকে খাবো না। আমি জানি রুম্পা, তোমার অনেক কষ্ট হইতেছে। আসলে তুমি তো মাসও একবার ডাল খাইতে কিনা কে জানে। সংসার করার পর থেকে তো তুমি ডাল ভাত ডিম এগুলো খাইতেছো, তোমার যে কষ্ট হয় এটা আমি বুঝি। আরে তুমি কষ্ট পাও কেন? দিন তো আর এরকম থাকবো না, দিন বদলাইবো না, তখন আরাম করে ভালো মন্দ খাবো। এটা অবশ্য ঠিক কথা কইছো, দিন তো এমন থাকবো না, দিন তো বদলাইবই। এই না হলে আমার বউ। আচ্ছা, তুমি কি টুলুরে মায়ের খাওয়াইছো? সত্যি করে কইবা, টুলু যেভাবে কথা কয়ে গেছে আমার তো মনে হয় এই কামটা তুমি করছো। সত্যি কথা কই, আমি মায়ের খাওয়াইছি। করছো কি? মানে ওর মতো একটা গুন্ডারে তুমি কেমনে মায়ের খাওয়ালা দিনে দুপুরে? তো আবার মারছে কি ওরে? কি আবার মিন্টু পোলাপান দিয়ে মারাইছে। হায় হায় আল্লাহ, মিন্টু ভাই পোলাপান ডাইকে এরকম মার দেওয়া পারলো? এত সাহস হয়ে গেছে হ্যাঁ? আরে ওখানে জিম নিয়েছিল না, ওইখানে মায়ের কুতা খাইয়া ওর নাকি সাহস 3 গুণ বেড়ে গেছে। পলায়ার পর থেকে আরো সাহস বেড়ে গেছে, একদম কোয়া মাত্রই একসাথে নেমে পড়ছে। তুমি হাসতেছো না? টুলু এসে আমার ধমকি দিয়ে গেছে, কইছে তোমার জামাই আমার মায়ের খাওয়াইছে, তুমি দুইটা আমি বসতে ছাড়া করো। আরো কইছে আমরা বলে বিয়ে করবো। কি এই কথা কইছে? ওর মায়ের আরো বাকি আছে, 1 ডোজ দিছি না, এখন বুস্টার ডোজ দেওয়া লাগবে। বিয়ের স্বাদ হচ্ছে না, এইবার ওর থুত আমি ফাড়ে ফেলাম।
ঠিক আছে তুমি কইরো, তোমার যা খুশি করো, কিন্তু আমার মনে হয় কি এদিকে আমি থাকা ঠিক হইব না। ঠিক হোক নাকি, আমাকে এখানে থাকা উচিত হবে না। আমি তো মিন্টুরে কইছি যে আমরা এক লগে একটা বাসা নেই, ও এক রুমে থাকলো, আমরা এক রুমে থাকলাম, ও তো আমাকে ভাইয়ের মতন। হ্যাঁ ভালোই হইব। মিন্টু ভাই তো আমার বোন করে ডাকে, ভালো মানুষ। কিন্তু তুমি বাসা যে নিবা, বাসা চালাইবা কেমনে? কেমনে আবার চালাবো? ব্যবসা করবো। আমার টাকা নাই, কি ব্যবসা করবো কিছু যায় না। তা ব্যবসা করবো মানে ব্যবসায় করবো, সিদ্ধান্ত লয়ে ফেলাইছি। ও মা, কি হলো? কোমরে ব্যথা নাকি তোমার? অনেকক্ষণ ধরে রাঁধছি তো। তার মানে তুমি খালার লগে পানি টানা কামে গেছি। ধুট ভাতই খাও না। ও মা, কি হইলো? এত রাইতে তুমি সাথেইছো কে? তাড়াতাড়ি যাওগা যাওগা, মামা দেখলে কিন্তু বকাবকি করবো। কিছু খাই হয়েছো কে? ও তুমি পড়বা? আচ্ছা ঠিক আছে, যাও তাহলে নিচে গিয়ে পড়ো গা, তুমি যাও। মিন্টু ভাই, তুমি কালকে চলে যাবা, আর তোমার মধ্যে বিন্দু পরিমাণ কষ্ট বা আফসোস কোনোটাই নেই। তুমি একেবারেই নিউট্রাল। যদি মামা যদি এখন আমার থাকতে দিতে না চায়, তাইলে আমি কেমনে থাকুন কও? আর জাইদের যদি চাকরিটা না হইতো, তাহলে তো আমি জাইদের লয়ে থাকতে পারতাম। জাইদ যখন একটা সুসংবাদ দিছে, এর বিপরীতে আমার এই বাসা সাইডে যাইতে কোনো ব্যাপারই না, কোনো ঘটনাই না, বুঝতে পারছো? আর এখানে শোকের কি আছে? মিন্টু ভাই তুমি হাসো না তো, তুমি হাসলে আমার আর কান না পায়। আমার কিছুই ভালো লাগে না মিন্টু ভাই। দেখো তো কারবার মেয়েটা কি শুরু করছে। আচ্ছা, আমার এই বাসা থেকে চইলা যাওতে তোমার ভালো লাগা মন্দ লাগার কি আছে? দেখো, আমার যে এত বছর দেখো নাই, তোমার কোনোদিন আমার কথা মনে পড়ছে? মনে পড়ে নাই তো। এই যে কয়দিন তোমার বাড়িতে আইসি, তোমার লগে মিশছি, তোমার লগে কথাবার্তা কইছি, এই কারণেই এমন লাগতেছে। আর শুনো, আমি এত তোমার অনেক কষ্টের ভিতরে ফালাই দিলাম। এই যে মামা আমার লেগে কত কষ্ট করলো, মামা আমার লেগে পুলিশের কাছেও গেল, আর এই কারণেই তোমার এরকম খারাপ লাগতেছে, এছাড়া কিছুই না। তুমি কিছুই বোঝো না মিন্টু ভাই। এই পৃথিবীতে 3 ধরনের মানুষ আছে। এক ধরনের মানুষ অনেক চালাক, আর এক ধরনের মানুষ অনেক বোকা, আর এক ধরনের মানুষ আছে কিছুই না। আর তুমি কিছুই না প্রকৃতির মানুষ। তুমি আসলে বোকা নাকি চালাক সেটা বোঝা যায় না। সুথি, আমি এই দুনিয়ার সবচাইতে বোকা মানুষ। আমি যদি বোকাই না হইতাম, তাইলে কি আমার মায়ের কানের দুল বিক্রি কইরা আমি মানুষের কাছে জিম্মি হইতাম? এখন মা আমার যখন ফোন দেয়, মায়ের ফোনটা ধইরা যখন কথা কই, কথা কওয়ানোর সময় না গলাটা ভয়ে কাঁপতে থাকে। মায়ে আমারে কয়, বাবা তুই আয় পর, বাবা তুই আয় পর, আমার কানে দুল লাগবো না। কিন্তু আমার মারে আমি কেমনে বুঝাই? আমি তো খালি এতে ফিরে যাইতে পারুম না আমার মায়ের কাছে। আমি তোমার মায়ের সঙ্গে কথা বলবো মিন্টু ভাই। তোমার মাকে আমি বলবো তার ছেলে একটা হাঁদারাম। মিন্টু ভাই, তোমার জন্য আমার অনেক কষ্ট হয়। আমার সত্যি অনেক বেশি কষ্ট হয় মিন্টু ভাই। শুধু তোমার কথা আমার মনে পড়ে, আমার শুধু তোমার সঙ্গে কথা বলতে ইচ্ছা করে। কেন এরকমটা হয় তুমি বলতে পারো? না, কইতে পারি না, তবে কোয়ার কোনো সম্ভাবনা নাই। আচ্ছা যাই হোক, এসব কথা বাদ দাও। যাইতে যখন যাইবো গা, ঠিক আছে? যেই কোনো কিছু লাগবো, যা কিছু প্রয়োজন পড়বো, তুমি মনে মনে খালি আমার কথা চিন্তা করবা, আমি হাজির হয়ে যাবো। মন খারাপ করো না তো। তুমি যে চলে যাবা, এটা ভাবলেই কেমন জানি আমার খারাপ লাগে মিন্টু ভাই।
আমি তো কালকে যদি এই বাসা থেকে চলে যাই তাহলে তো নিজের পায়ে হাইটা আমি বাইরে হয়ে যেতে পারব, কিন্তু আমি যেই মানুষগুলোর কাছে জিম্মি আছিলাম, যারা আমারে আটকায় রাখছিল, ওই মানুষগুলো যদি আমার খুন করে ফেলাইতো তাহলে অনেক বেশি কষ্ট পাইতা না? অনেক বেশি কষ্ট পাইতা। জানো যথি, আমরা যে কষ্ট পাই না, আমগো কাছে মনে হয় আমগো কষ্টটাই অনেক বড়, এর চেয়ে বড় কষ্ট আর কারো হইতে পারে না। কিন্তু তুমি একটু চিন্তা করো, তোমার পাশের মানুষটার জিগায়ও, তার কষ্টের কথাগুলো শুনলে তুমি বুঝতে পারবা তোমার কষ্টর চাইতে তার কষ্টটা অনেক বড়, অনেক বেশি, অনেক বেশি। মিন্টু ভাই, জানো আমি যখন জিম্মি ছিলাম ওই সময় আমরা 3টা মানুষ আছিলাম। 3টা মানুষের মধ্যে একটা মানুষ মারা গেছে। এই যে মানুষটা মারা গেছে তার পরিবার যখন এই ব্যাপারটা জানতে পারছে, তাকে মনের মধ্যে কি কষ্টটা লাগছে কইতে পারবা? ওই মানুষটা যেই কষ্ট পাইছে, তাকে কষ্টের কাছে আমি এই যে বাড়ি ছেড়ে যেতেছি গা, এই কষ্ট কিছু না, কিছু না। যদি কি হয় একটু বাইরে কাজ করলে, আমার তো হাত পা সব সোজালার মধ্যেই আছে, কাজ করে খাওয়া লাগে না মানুষের। তোর আমি আগে বাসা থেকে চলে যেতে বলছিলাম, গেলি না কেন? হ্যাঁ, গেলি না কেন? আচ্ছা ঠিক আছে, আমি কালকে সকালেই তোর লগে চলে যাবো ভাই। না না, কালকে সকালে না, তুই আজকে চলে যা তো বাবা, এখান থেকে যা যা। হালিম ভাই সে সুস্থ হয়ে এখন বেডে ফিরা গেছে, তার মানে সে সুস্থ হয়ে আবার এই এলাকায় ফেরত আসবে। কি হলো খালা? খালা সবটুকু মনে হয় ফাঁকি